আবগারি দুর্নীতিকাণ্ডে অবশেষে গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল। তাকে এর আগে 9বার নোটিশ পাঠিয়েছিল ইডির তরফে, কিন্তু এই 9বারই তলবে কোনো সাড়া দেননি। আর গতকাল অবশেষে গ্রেপ্তার করেছে ইডি। আরও কী কী ঘটেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। লোকসভার লড়াইয়ের আগে নাটকীয় ঘটনা ঘটে গেল নয়াদিল্লিতে। সম্ভবত এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেনি ইডি অথবা সিবিআই। এই প্রথম হয়তো সম্ভবত গ্রেপ্তার করেছে ইডি অথবা সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল ইডি। আবগারি দুর্নীতিকাণ্ডে জেরা করার জন্য 9বার কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, কিন্তু কেজরিওয়াল হাজিরা দেননি একবারও। বরং দিল্লির মুখ্যমন্ত্রী আইনি লড়াইয়ের পথে হাঁটার চেষ্টা করেছেন, কিন্তু শেষ চেষ্টা গতকাল মুখ থুবড়ে পড়ে। দিল্লি হাইকোর্টে তাকে কোনো রক্ষা কবচ দিতে রাজি হয়নি গতকাল, আর আগাম জামিনের আর্জি খারিজও হয়ে যায় গতকাল। এরপরই এদিন সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছে যায় 12 জনের একটি ইডি টিম। রাতে 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। টানা 2 থেকে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও গ্রেপ্তার করেছে ইডি। এবার সেই কাণ্ডে সূত্রে গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আপ নেতারা অবশ্য জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে এখনই ইস্তফা দিচ্ছেন না কেজরিওয়াল, তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন। এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে তারা মামলা করবেন সুপ্রিম কোর্টে। এদিন রাত 9:15 নাগাদ কেজরিওয়ালকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান ইডির গোয়েন্দারা। প্রথমে তার শারীরিক পরীক্ষা করা হবে, তারপর রাতে ইডি সদর দপ্তরে রাখা হবে। আগামীকাল অর্থাৎ আজকে শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করবেন ইডি আধিকারিকরা। আবগারি দুর্নীতি মামলায় গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে। তখনই অশনি সংকেত দেখতে শুরু করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্টে, কিন্তু গতকাল সেটি খারিজ হয়ে যায়। আর তারপরেই তার বাড়িতে চলে যান সন্ধ্যাবেলা ইডি আধিকারিকরা। টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলার পর রাত্রি গ্রেপ্তার করে অরবিন্দ কেজরিওয়ালকে। তবে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, তারপর তাকে ইডির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে আপ তথা অরবিন্দ কেজরিওয়াল পার্টির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো সমস্যা নেই এখনও পর্যন্ত। দিল্লি বিধানসভায় নিরঙ্কুশ শক্তি রয়েছে আপের। এদিন দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মারলেনা বলেন, লোকসভা ভোটের আগে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হলো মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, যাতে তিনি প্রচার করতে না পারেন। দেশের স্বৈরাচারী সরকার চালাচ্ছেন মোদি এবং শাহ। সম্প্রতি দুর্নীতিকাণ্ডে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর হেমন্ত সোরেনকে গ্রেপ্তার যখন করা হয়েছিল তখন অবশ্য তিনি ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে, কিন্তু এবারে মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার করা হলো অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কোনো লোকসভা ভোটের আগে এত নাটকীয় ঘটনাক্রম ঘটেনি সর্বভারতীয় রাজনীতিতে, যা এই প্রথম বলেই মনে করছেন রাজনৈতিক মহল। গতকাল সন্ধ্যায় নাটকীয় মোড় ঘটেছে রাজনীতিতে। নয়াদিল্লিতে গ্রেপ্তার হয়েছেন নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি। আবগারি দুর্নীতিকাণ্ডে জেরা করার জন্য 9বার তলব করেছিল ইডি, কিন্তু সেই 9বারই নাকচ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একবারের জন্যও তিনি ইডির দপ্তরে হাজিরা দেননি, কিন্তু কেজরিওয়াল নিজে হাজিরা না দিলেও গতকাল যখন দিল্লি হাইকোর্ট থেকে তার রক্ষা কবচ পায়নি, তখনই সরাসরি সঙ্গে সঙ্গে তার বাসভবনে চলে যান ইডির 12 জনের একটি আধিকারিক দল। আর টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবসর করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। তারপর এখনও পর্যন্ত তিনি ইডির সদর দপ্তরেই রয়েছেন বলেই সূত্রে জানা যাচ্ছে। একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, অন্যদিকে বহরমপুরে প্রথমে তৃণমূলের ইউসুফ পাঠান প্রচারে নেমেছে। প্রচারে নেমেই পাঠানের মুখে মোদির কথা। 2 বিজেপি প্রার্থী দেখছেন অধীর চৌধুরী। এখন দেখার বিষয়, প্রথমেই জানাই বহরমপুরে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করে দিলেন ইউসুফ পাঠান। বহিরাগত খোঁচা প্রসঙ্গে তার মুখে উঠে এলো নরেন্দ্র মোদির কথা। পাঠানের এই বক্তব্যকে প্রথম বলেই ছক্কা হিসেবে দেখেন তৃণমূল কংগ্রেস। বহরমপুরে বিদায়ী সাংসদ তথা লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তার বিরুদ্ধে 2 বিজেপি প্রার্থীকে দেখাচ্ছেন। আজ বহরমপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে যান ইউসুফ পাঠান। টেক্সটাইল মোড়ের মঞ্চে পাঠানের হাত ধরে মঞ্চে ওঠেন
জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। এই অপূর্বই একদা ছিলেন অধীরের ছায়াসঙ্গী। গত লোকসভা নির্বাচনে অধীরের বিরুদ্ধে তৃণমূলের টিকিট লড়েন, হেরেও গিয়েছিলেন। অধীরের জয়ের মার্জিন নামিয়ে এনেছিলেন মাত্র 80,000-এর কাছাকাছি। তৃণমূল কংগ্রেস অধীরগড় বলেই বহরমপুর আসনটি দখলে রাখতে পেরেছিল, কিন্তু সেই অধীর দখল রাখা বহরমপুর আসনটি তৃণমূল কংগ্রেস পেতে মরিয়া। সে কারণেই ইউসুফ পাঠানকে দলে নিয়ে তাকে এখানেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আজকের মঞ্চে বহরমপুরের সাংসদ, বিধায়ক, বহরমপুর পুরসভার চেয়ারম্যান সহ দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এখানে বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন এই মঞ্চে। হুমায়ুন সংবাদ মাধ্যমকে জানান, এই জেলায় অন্য 2 আসনের সাংসদেরই প্রার্থী করেছে দল, তাই বহরমপুর আসন নিয়ে আমার অভিমান ছিলই। আলোচনা করে প্রার্থী দিলে ভালো হতো, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তিনি আমাকে বলেছেন দলের প্রার্থীর হয়ে প্রচারে নামতে। প্রার্থী ঠিক করার দায়িত্ব রাজ্য নেতৃত্বের, আমি সেই নির্দেশ মানব। মুর্শিদাবাদ জেলার কাউকে না পেয়ে বাইরে থেকে প্রার্থী আনার জন্য তৃণমূলকে খোঁচা দিচ্ছেন কংগ্রেস এবং বিজেপি। বহিরাগত প্রসঙ্গে ইউসুফ বলেন, আমাকে দেখে কি বহিরাগত মনে হয়? আমি KKR-এর খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, এখানে থাকতেই এসেছি। নরেন্দ্র মোদীর জন্ম গুজরাটে, কিন্তু তিনি যে বারাণসী কেন্দ্র থেকে লড়ছেন সে কথা মনে করিয়ে দেন ইউসুফ পাঠান। ফলে এই অস্ত্রে বিজেপি আক্রমণকে ভোঁতা করেছেন ইউসুফ পাঠান। কংগ্রেস কর্মীরা তখন চেঁচিয়ে বলে ওঠেন, রাহুল গান্ধীও তো অন্য রাজ্য থেকে জিতে সাংসদ, এবারও দাঁড়িয়েছেন কেরলে গিয়ে। আত্মবিশ্বাসী ইউসুফ বলেন, ক্রিকেট খেলায় দলে 11 জন থাকেন, এখানে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের নিয়ে বলা যায় দল ভালোই। দলের প্রয়োজনে ঝড় গতিতে রান তুলতে হতো, ফলে রাজনীতিতে পিছিয়ে তিনি যে বড় ইনিংস খেলে ম্যাচ বের করার লক্ষ্যই এসেছেন তা তিনি বোঝাতে চেয়েছেন ইউসুফ পাঠান। অধীর রঞ্জন চৌধুরীর নাম বহরমপুর থেকে এখনও প্রার্থী হিসেবে ঘোষণা করেনি কংগ্রেস, তবে অধীর নিজেই বলে দিয়েছেন তিনি এই কেন্দ্রের প্রার্থী। এদিন বলেন, IPL, T20 কী সব হয় আজকাল, ক্রিকেটাররা টাকার বিনিময়ে খেলতে আসেন, আজ আসেন কাল নেই। আমার হৃদয় দিয়ে খেলা পছন্দ করি। অধীরের মতে, টাকার বিনিময়ে খেলতে খেলতে মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে পারবেন না অনেকেই। অধীরের কথায় বলা হয় খেলা হবে। কিসের খেলা হবে? মানুষের মতামতকে নিয়ে খেলা হবে। আমি বলি, মানুষকে সম্মান দিতে শেখো, সাধ্যমতো মানুষের সেবা সহযোগিতা করাই আমার রাজনৈতিক ধর্ম। অধীর আরও বলেছেন, যে কেউ প্রার্থী দিতেই পারে, মাঠের গল্প মাঠে হয়, নির্বাচন মানুষের সমর্থনের গল্প হয়, দোয়া আশীর্বাদ বিষয় হয়। স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করবেন, তাতে যে জেতা জিতবে। আমার মতো পাড়ার ছেলেকে মানুষ জিতিয়েছেন। সম্প্রতি দিল্লিতে এক সাংবাদিক আমাকে বললেন, আপনার ওখানে তো বিজেপির 2 প্রার্থী, এখন দেখছি তৃণমূল জিততে চাইছে না, আমাকে হারানোই লক্ষ্য। আর এই মৌকায় বিজেপির ভোট বাড়ানোই লক্ষ্য বিজেপির। এখন দেখার বিষয়, লেগেছে নতুন করে তৃণমূল কংগ্রেস বহরমপুর কেন্দ্রটি পাওয়ার জন্য। মরিয়া হয়ে উঠেছে বহরমপুর কেন্দ্রটি পাওয়ার জন্য। তার জন্যে তৃণমূল প্রার্থী করেছে ইউসুফ পাঠান, জাতীয় ক্রিকেটার। আর এই ক্রিকেটারের হাত ধরে তৃণমূল কংগ্রেস কি ফিটে নতুন করে এই বহরমপুর কেন্দ্রে, নাকি বহরমপুর কেন্দ্র থেকে সেই পুরাতন গড় হিসাবে অধীর রঞ্জন জিতবে? এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, তিনি কি এই কেন্দ্রে রদবদল করতে পারবে সাংসদ হিসেবে, নাকি সেই সাংসদ হিসেবে আবার সেই জিতে যাবে পুরাতন গড় হিসেবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী? যেটা আমরা জানতে পারবো আগামী 4ই জুন ফলাফল ঘোষণার দিন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।